বন্ধুরা, আফ্রিকার পশ্চিম উপকূলে প্রিন্সিপে দ্বীপটি এককালে পর্তুগিজ উপনিবেশ ছিল। আজও দ্বীপটির বনাঞ্চল ও প্রাণী বৈচিত্র্য আফ্রিকার সেরা সম্পদগুলির মধ্যে পড়ে। কিন্তু সেখানেও হানা দিয়েছে প্লাস্টিক, মানে প্লাস্টিকের বোতল, যা সরানোর চেষ্টা করছেন কিছু সংরক্ষণবাদী। একেবারে প্রিন্সিপে থেকে পর্তুগাল পর্যন্ত প্লাস্টিক রিসাইক্লিং নিজের চোখেই দেখুন। সুপ্রভাত। আমি তোমাদের প্লাস্টিকের বোতলগুলো নিতে এসেছি। আজ হলো বদলানোর দিন। সব কাজ করেছো তো? এক জায়গায় জড়ো করেছো? দাদির বাড়ির উঠোনে বেশ কিছু প্লাস্টিকের বোতল জমা হয়েছে। আজ তা নিয়ে যাওয়ার দিন। উঠোনে আর কোনো প্লাস্টিকের বোতল পড়ে নেই তো? আমাদের সব নিয়ে যেতে হবে। এই ছেলেরা, সব বোতল একসঙ্গে করো দেখি। প্রতিটি বোতলই মূল্যবান, কেননা তার বদলে কিছু পাওয়া যায়। সবাই এই বায়োস্ফিয়ার বোতল চায়, বিশেষ করে ছোটরা তাতে খুব উৎসাহ বোধ করে। ওরা রাস্তার সব প্লাস্টিক কুড়িয়ে আনে। প্রত্যেকেই তাদের বোতল আনার একটা পথ খুঁজে পেয়েছে। লাফ দিয়ে পাদানিতে ওঠাই প্রিন্সিপিতে কোথাও যাওয়ার সেরা পন্থা। বোতল নেবার জায়গায় বিরাট ভিড়। সারাটা দিন এরকম চলবে। লাইন আর ধৈর্য ধরে দাঁড়াতে হবে। সিলেনে ফার্নান্দেজ এখন গুনে গুনে বোতল প্যাক করছেন। তিনি বায়োস্ফিয়ার রিজার্ভেশনের কর্মী। অধিকাংশ বোতলেই রান্নার তেল আসে, জানালেন সিলেনে। প্রত্যেক কয়েক মাস অন্তর সিলেনে বোতলগুলো সংগ্রহ করেন। একটা দুটো নয়, 4.5 লাখ প্লাস্টিকের বোতল। অনেকের বাড়িতে বোতলের স্তূপ। আমি এই বোতলে জল ভরে স্কুলে নিয়ে যাই, সেখানে তেষ্টা পেলে খাই। তোমার নামটা কি ভাই? গুনে গুনে 50টি বোতল হওয়া যায়। কি রং চাও, লাল না সোনালি? আর 10টা বোতল আনলে তুমি আরেকটা পাবে, কেমন? আমাদের এখনই 4 টন প্লাস্টিক জমা হয়েছে, যেগুলো আমরা রাজধানীর সাউথোমেতে জমিয়ে রেখেছি। একটি ট্রান্সপোর্ট কোম্পানি বোতলগুলো বিনা খরচায় লিসবনে নিয়ে যাবে। সেখানে 2টি রিসাইক্লিং সংস্থা বোতলগুলো নিতে রাজি হয়েছে। রিসাইক্লিং সংস্থা খুঁজে পাওয়া খুব সহজ হয়নি। আফ্রিকা থেকে প্লাস্টিক আবর্জনা নিতে কেউ রাজি নয়। প্রিন্সিপেতে প্লাস্টিক সংগ্রহ অভিযানের জন্য বছরে প্রায় 30,000 ইউরো লাগে। এক বছরের মধ্যেই আবার নতুন পৃষ্ঠপোষকের প্রয়োজন পড়বে। কিছু কিছু নতুন পরিকল্পনাও আছে। আমরা একটা মেশিন কিনছি, যা প্লাস্টিকের বোতল থেকে প্লাস্টিকের সুতো বানাতে পারে। সেই সুতো দিয়ে আবার চুবড়ি কিংবা অন্যান্য জিনিস তৈরি করা যায়। কাজেই আমরা ওভাবে কাজ করতে পারি। সেটা খুব ভালো হবে। প্রিন্সিপে টেকসই বিকাশের চেষ্টা করছে, কিন্তু ভারসাম্য রাখতে হয়। একদিকে প্রায় 8,000 মানুষের জীবিকা ও প্রয়োজন, অন্যদিকে আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিপুল প্রাণী বৈচিত্র্যের অধিকারী বনভূমিগুলির মধ্যে একটি এই প্রিন্সিপে। 4 বছর হলো গোটা দ্বীপটাকেই ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভেশন বলে ঘোষণা করা হয়েছে। এখানকার অধিকাংশ মানুষ ফল কিংবা কোকোর চাষ করে জীবন ধারণ করেন, যা পর্তুগিজ উপনিবেশের আমল থেকে চলে আসছে। স্বভাবতই দ্বীপটি পুরোপুরি স্বনির্ভর হতে পারে না। অনেক কিছু আসে সাগর পার থেকে, সেই সঙ্গে আবর্জনাও আসে। তবে স্থানীয় সরকারের একটা পরিকল্পনা আছে। 2020 সাল থেকে প্রিন্সিপেতে যত প্লাস্টিকের বোতল বা থলে আসবে তার উপর কর বসাতে চান আঞ্চলিক প্রেসিডেন্ট হোসে কার্দোসো কাসান্দ্রা। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তাদের বলছি অন্য ধরনের প্যাকিং ব্যবহার করো, কাঁচ অথবা ধাতুর পাত্র। আমাদের পরিকল্পনা হলো দ্বীপটিকে প্লাস্টিক মুক্ত করা অথবা প্লাস্টিকের ব্যবহার কমানো। কিন্তু সাগর থেকে যে প্লাস্টিক আসছে তার কি হবে? স্পেনের বিজ্ঞানী মাইতে অ্যাসেন্সিও সরকারের আমন্ত্রণে
প্রিন্সিপেতে এসে সৈকতগুলিতে কি পরিমাণ মাইক্রোপ্লাস্টিক ভেসে আসে তা যাচাই করছেন। জোয়ারের জল যেখানে অবধি পৌঁছায় সেখানেই সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক জড়ো হয়। আসেন্সিও 1 বছর ধরে এই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। নমুনার অধিকাংশই জৈবিক পদার্থ। সেটা কি ভালো? হ্যাঁ, ওটা একটা ভালো লক্ষণ। সৈকত খুবই পরিষ্কার বলে মনে হচ্ছে, কিন্তু বহু ফাইবার খালি চোখে ধরা পড়ে না। দেখলে মনে হবে যেন একটা চুল, কিন্তু তা প্লাস্টিকও হতে পারে। বালিতে কম মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বলেই যে সমুদ্রেও কম মাইক্রোপ্লাস্টিক থাকবে এমন নয়।